আয়না, যেখানে আমরা নিজেদের দেখি, কিন্তু যদি একদিন আয়নায় আপনি না, অন্য কেউ দাঁড়িয়ে থাকে। ওয়েলকাম ব্যাক প্রিয় শ্রোতারা, আমি শাহাদাত হোসেন, আর আপনি শুনছেন ভূত FM 9.8, যেখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। আজকের ঘটনাটি পাঠিয়েছেন ঢাকার ধানমন্ডি থেকে তানভীর, ছদ্মনাম। তার দাবি, এই ঘটনা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই সেই ভয়ঙ্কর আয়নার ভেতরে। ভয়ের আরেক নাম ভূত FM 9.8। প্রিয় শাহাদাত ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি তানভীর, থাকি ঢাকার ধানমন্ডিতে। আজ আমি আপনাকে যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা সম্পূর্ণ আমার নিজের জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা। আমি আগে এসব কিছুতেই বিশ্বাস করতাম না। আমি একজন কর্পোরেট চাকরিজীবী, সবকিছু আমি সবসময় লজিক দিয়ে ভাবতাম। কিন্তু 1 বছর আগে আমার সাথে যা ঘটেছিল তা আমার সব বিশ্বাস ভেঙে দেয়। কোনো আড্ডায় ভূতের গল্প উঠলে আমি সবার আগে হেসে উড়িয়ে দিতাম। বলতাম, মানুষের মনের ভয়ই হলো সবচেয়ে বড় ভূত। ব্রেনের কেমিক্যাল রিয়াকশন ছাড়া এসব আর কিছুই না। কিন্তু আজ থেকে ঠিক 1 বছর আগে আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছিল যা আমার পুরো জীবনের বিশ্বাস, আমার লজিক, আমার বৈজ্ঞানিক চিন্তাধারা এবং আমার মানসিক অবস্থাকে চিরতরে ভেঙে চুরমার করে দিয়েছে। আয়না। বিজ্ঞান বলে এটা শুধু প্রতিফলন, কিন্তু অনেকে বলে এটা অন্য জগতের দরজা। আমি এখনো নিশ্চিত না আমি আসলে সে রাতে কি দেখেছিলাম। ঘটনাটা প্রায় 1 বছর আগের, বর্ষাকালের শেষ দিক। আমি তখন ধানমন্ডির একটা পুরনো বিল্ডিংয়ে একা একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতাম। আমার ফ্যামিলি থাকে ঢাকার বাইরে, আর আমার অফিস গুলশানে হওয়ায় যাতায়াতের সুবিধার জন্য আমি এই বাসাটা নিয়েছিলাম। বিল্ডিংটা বেশ পুরনো, সম্ভবত 80 বা 90-এর দশকে বানানো। 8 তলা বিল্ডিংয়ের 5 তলায় ছিল আমার ফ্ল্যাট। বিল্ডিংয়ের ডিজাইনটা একেলে, সিঁড়িগুলো একটু অন্ধকার, দিনের বেলাতেও কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ ভাসত। তবে ফ্ল্যাটটা আমার বাজেটের মধ্যে ছিল, আর সবচেয়ে বড় কথা, বাসাটা ছিল বেশ ছিমছাম। একটা বেডরুম, একটা ড্রয়িং ডাইনিং স্পেস, ছোট একটা কিচেন আর একটা ব্যালকনি। একজন ব্যাচেলারের জন্য এর চেয়ে বেশি কিছুর দরকারও ছিল না। সবকিছু একদম ঠিকঠাকই ছিল প্রথম কয়েক মাস। আমার রুটিন ছিল খুব সাধারণ। সকালে উঠে অফিসে যাওয়া, রাতে ফিরে খেয়ে দিয়ে ল্যাপটপে কিছু কাজ বা মুভি দেখে ঘুমিয়ে পড়া। একা থাকতে আমার কখনো ভয় লাগতো না, বরং এই একাকিত্বটা আমি এনজয়ই করতাম। রাতে ব্যালকনিতে বসে কফি খেতে খেতে ধানমন্ডির শান্ত রাস্তা দেখাটা আমার একটা অভ্যেসে পরিণত হয়েছিল। রাত 12টার পর ধানমন্ডির ওই গলিগুলো অদ্ভুত রকমের নীরব হয়ে যেত। মাঝে মাঝে শুধু নাইট গার্ডদের বাঁশির শব্দ আর রাস্তার কুকুরদের ডাক শোনা যেত। আমার বেডরুমে একটা বড় আয়না ছিল, একটা বিশাল ফুল বডি মিরর বা স্ট্যান্ড মিরর। আয়নাটা আমি কিনিনি। আগের যে ভাড়াটিয়ে ছিল সে হয়তো যাওয়ার সময় ভুলে ফেলে গিয়েছিল, অথবা ইচ্ছে করেই রেখে গিয়েছিল। আজ আমি বুঝতে পারি কেন সে এটা সাথে নিয়ে যায়নি। প্রথম দিন যখন আমি ফ্ল্যাটে উঠি, তখন আয়নাটা বেডরুমের এক কোণায় দেওয়ালের দিকে মুখ করে রাখা ছিল। ওর ওপর একটা পুরনো ধূসর রঙের চাদর ঢাকা দেওয়া ছিল। আমি আর আমার এক বন্ধু মিলে ওটার ওপর থেকে চাদর সরিয়ে আয়নাটাকে সোজা করে ধুলোবালি পরিষ্কার করেছিলাম। আয়নাটার ফ্রেমটা ছিল ভারী সেগুন কাঠের, বেশ পুরনো আর আভিজাত্য মেশানো ডিজাইনের। কাঠের গায়ে লতাপাতা আর অদ্ভুত কিছু জ্যামিতিক নকশা করা। নকশাগুলো এত নিখুঁত যে মনে হতো কোনো দক্ষ কারিগর অনেক সময় নিয়ে এটা বানিয়েছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল আয়নার কাঁচটা। এত পুরনো একটা আয়না, কিন্তু এর কাঁচটা ছিল অস্বাভাবিক রকমের পরিষ্কার।
কোনো দাগ নেই, কোনো ঘোলাটে ভাব নেই। এর ভেতরে তাকালে মনে হতো যেন অন্য একটা জ্যান্ত পৃথিবী দেখা যাচ্ছে। কাঁচের ভেতর দিয়ে প্রতিফলিত হওয়া আমার রুমটাকে আমার আসল রুমের চেয়েও বেশি জীবন্ত আর গভীর মনে হতো। আমি আয়নাটা সরাইনি, বরং ওটা আমার রুমের এক কোণায় রেখে দিয়েছিলাম, ঠিক আমার বিছানার মুখোমুখি। প্রতিদিন সকালে অফিসে বের হওয়ার আগে আমি ওই আয়নার সামনে দাঁড়াতাম, শার্টের বোতাম লাগাতাম, চুল ঠিক করতাম, পারফিউম দিতাম। আয়নাটার সামনে দাঁড়ালে কেমন যেন একটু অন্যরকম লাগতো, একটু বেশি স্পষ্ট, একটু বেশি নিখুঁত। সবকিছু একদম নর্মাল ছিল। আমি ঘুণক্ষরেও ভাবিনি আমার নিজের প্রতিবিম্বই একদিন আমার সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়াবে। যতদিন না সেই বিভীষিকাময় রাতটা আসলো, আমার জীবনে ভয়ের কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু এখন পেছনে ফিরে তাকালে আমি বুঝতে পারি ছোট ছোট অনেক সংকেত ছিল যেগুলো আমি তখন ইগনোর করেছিলাম। মানুষের ব্রেন খুব অদ্ভুত। সে সবসময় অস্বাভাবিক জিনিসগুলোকে স্বাভাবিক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। যেমন ধরুন, মাঝে মধ্যেই রাতে আমার ঘুম ভেঙে যেত কোনো কারণ ছাড়াই। মনে হতো রুমের তাপমাত্রা হঠাৎ করে অনেক কমে গেছে। এসি বন্ধ থাকলেও একটা কনকনে ঠান্ডা হাওয়া আমার ঘাড়ের কাছে দিয়ে বয়ে যেত। আমি ভাবতাম জানালার ফাঁক দিয়ে হয়তো বাতাস আসছে। কখনো কখনো রাতে ঘুমানোর সময় মনে হতো রুমের ওই নির্দিষ্ট কোণাটা যেখানে আয়নাটা রাখা, সেখান থেকে কেউ একজন এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ বন্ধ করে শুয়ে থাকতাম, কিন্তু সেই তীক্ষ্ণ দৃষ্টির অনুভূতিটা আমার চামড়া ভেদ করে ভেতরে ঢুকে যেত। একটা ভারী অস্বস্তি আমার বুকের ওপর চেপে বসত। আরেকটা ব্যাপার হতো, মাঝে মাঝে আমার মনে হতো আয়নার ভেতরের আলো আর আমার রুমের আলোর মধ্যে একটা পার্থক্য আছে। আমার রুমে হয়তো বেড ল্যাম্প জ্বলছে, কিন্তু আয়নার ভেতরের ছায়াগুলো যেন একটু বেশিই অন্ধকার। আমি এসব পাত্তাই দিতাম না। নিজেকে বলতাম সারাদিন ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থেকে চোখের পাওয়ার কমছে, তাই হাবিজাবি দেখছি। সেদিন ছিল বৃহস্পতিবার, পরের দিন অফিস নেই, তাই রাতে একটু দেরি করেই ল্যাপটপে একটা সাইকোলজিক্যাল থ্রিলার মুভি দেখছিলাম। রাত তখন প্রায় 1টা কি 1:15 বাজে। চারপাশ একদম নিস্তব্ধ। ধানমন্ডির মতো ব্যস্ত এলাকাও এই সময়টাতে এসে কেমন যেন মৃত নগরীর মতো হয়ে যায়। মাঝে মাঝে শুধু রাস্তার দিক থেকে দু একটা কুকুরের ডাক ভেসে আসছিল। মুভিটা শেষ করে আমি ল্যাপটপ বন্ধ করলাম, মেইন লাইটটা অফ করে শুধু বেড ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। হালকা হলদেটে আলোয় রুমের অর্ধেকটা আলোকিত, আয়নার কোণাটা একটু অন্ধকার। আমি পানি খাওয়ার জন্য বিছানা থেকে উঠলাম। জগ থেকে গ্লাসে পানি ঢেলে খাওয়ার সময় হঠাৎ আমার চোখ গেল রুমের কোণায় রাখা সেই আয়নাটার দিকে। আমি আয়নার দিকে তাকালাম। বেড ল্যাম্পের আলোতে আয়নার ভেতরে আমার প্রতিবিম্ব দেখা যাচ্ছে। সব নরমাল। আমি দাঁড়িয়ে আছি, হাতে পানির গ্লাস। আয়নার ভেতরের মানুষটাও দাঁড়িয়ে আছে, তার হাতেও পানির গ্লাস। কিন্তু যখন আমি গ্লাসটা টেবিলে রেখে ঘুরে দাঁড়াতে যাব, ঠিক সেই মুহূর্তে আমার চোখের কোণায় কিছু একটা ধরা পড়ল। খুব সূক্ষ্ম একটা নড়াচড়া। আমার মনে হলো আয়নার ভেতরের আমি যেন আমার ঘোরার আগেই একটুখানি নড়ে উঠেছে, অথবা হয়তো আমার ঘোরার কিছুক্ষণ পর নড়েছে। টাইমিংটা ঠিক মিলল না। আমি থমকে দাঁড়ালাম। পুরো শরীরটা মুহূর্তের জন্য যেন জমে গেল। আমি আবার ঘুরে আয়নার দিকে তাকালাম। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলাম, না, সব তো নর্মাল। আমি যেভাবে দাঁড়িয়ে আছি, আয়নার প্রতিবিম্বও ঠিক সেভাবেই দাঁড়িয়ে আছে। আমার কপালের ভাঁজ, আমার চোখের দৃষ্টি, আমার কাঁধের ভঙ্গি, সবকিছু একদম পারফেক্ট। আমি নিজেই একটা শুষ্ক হাসি হাসলাম। নিজেকে বললাম, তানভীর, তুই মনে হয় বেশি টায়ার্ড। টানা 2 ঘন্টা ল্যাপটপের স্ক্রিনে থ্রিলার মুভি দেখে তোর ব্রেন হ্যালুসিনেট করছে। চোখের পাওয়ারের সমস্যা হচ্ছে হয়তো, না হলে ছায়া দেখে ভয় পেয়ে গেছিস। আমি আর ওদিকে পাত্তা দিলাম না। বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, সেদিন রাতে আমার ঘুম আসতে অনেক দেরি হয়েছিল। আমি বারবার পাশ ফিরছিলাম। আমার অবচেতন মন আমাকে বারবার বলছিল কিছু একটা ঠিক নেই। আমি চোখ বন্ধ করলেই মনে হচ্ছে অন্ধকারের ভেতর আয়নার কাঁচের ওপাশ থেকে কেউ একজন নিঃশব্দে দাঁড়িয়ে আছে আর আমার ঘুমানোর অপেক্ষা করছে। আগের রাতের সেই অস্বস্তিকর অনুভূতিটা সকাল হতেই কেটে গেল। রোদের আলোতে রাতের ভয়কে সবসময়ই খুব হাস্যকর মনে হয়। শুক্রবার সকাল, ছুটির দিন। আমি বেলা করে ঘুম থেকে উঠলাম। জানালার পর্দা সরিয়ে দিতেই একরাশ রোদ এসে ঘরে পড়ল। রাতের সেই ছমছমে পরিবেশের আর কোনো চিহ্ন নেই। আমি ভাবলাম রাতে সত্যিই আমার চোখের ভুল ছিল। আলোর রিফ্লেকশনের কারণে ওরকম মনে হয়েছিল। সকাল প্রায় 11টা বাজে।
আমি ফ্রেশ হয়ে গোসল সেরে বেরোলাম। বাইরে যাওয়ার প্ল্যান ছিল বন্ধুদের সাথে আড্ডা দিতে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আমি আয়নার সামনে দাঁড়ালাম। আয়নার কাঁচটা সকালের আলোতে আরও বেশি ঝকঝক করছে। আমি চিরুনি হাতে নিলাম চুল আঁচড়ানোর জন্য। একবার, দুবার, তিনবার আমি ডান হাত তুলে চুল আঁচড়াচ্ছি। আয়নার ভেতরের প্রতিবিম্ব চুল আঁচড়াচ্ছে। হঠাৎ আমার হাতটা শূন্যে থেমে গেল। আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা বরফের মতো স্রোত নেমে গেল নিচে। আমার পায়ের তলার মাটি যেন সরে যেতে লাগলো। আমি দেখলাম, স্পষ্ট দেখলাম, আয়নার ভেতরের আমি আমার থেকে ঠিক 1 সেকেন্ড দেরিতে নড়ছে। আমি চুল আঁচড়ানোর জন্য হাতটা মাথার কাছে নিয়ে গিয়ে থামিয়ে দিয়েছি, কিন্তু আয়নার ভেতরের আমার হাতটা তখনও উঠছে এবং ঠিক 1 সেকেন্ড পর আমার মাথার কাছে এসে থামল। আমার নিঃশ্বাস আটকে আসছে, চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? ফিজিক্স বলে আলোর গতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। আমি যা করব আয়নার সাথে সাথে তাই দেখাবে। এখানে তো ডিলে বা দেরি হওয়ার কোনো সুযোগই নেই। এটা তো কোনো ভিডিও কল বা লাইভ স্ট্রিম না যে নেটওয়ার্কের কারণে বাফারিং হবে। এটা একটা সলিড ফিজিক্যাল কাঁচের আয়না। এটা কোনো ম্যাজিক শো না। আমার হাত পা কাঁপতে শুরু করলো। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি চিরুনিটা হাত থেকে নামিয়ে রাখলাম। আমি ডান হাত নামালাম। আমি দেখলাম আমার হাত নামানোর ঠিক 1 সেকেন্ড পর আয়নার ভেতরের প্রতিবিম্ব তার হাত নামালো। ভয় যখন মানুষের সীমার বাইরে চলে যায় তখন মানুষ অদ্ভুত আচরণ করে। চরম আতঙ্কে মানুষ চিৎকার করতে ভুলে যায়। আমি আতঙ্কে চিৎকার না দিয়ে একটা ঘোরের মধ্যে আয়নার সামনে পরীক্ষা করা শুরু করলাম। আমার সায়েন্স পড়া ব্রেন তখনও লজিক খুঁজছিল। আমি হাত তুললাম, সে তুলল। 1 সেকেন্ড পরে আমি মাথা বাঁ দিকে হেলালাম। আয়নার আমি 1 সেকেন্ড পরে মাথা হেলালো। আমি আমার ডান চোখ বন্ধ করলাম। আয়নার আমি 1 সেকেন্ড পরে তার বাঁ চোখ, যেটা আমার ডান চোখের রিফ্লেকশন, বন্ধ করল। সেই মুহূর্তে আমি আপনাকে ভাষায় বোঝাতে পারবো না আমার মনের অবস্থা কি ছিল। আমার পুরো শরীর ঘামে ভিজে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না আমি আসলে নিজের প্রতিচ্ছবি দেখছি নাকি আয়নার ভেতর থেকে অন্য কেউ, অন্য কোনো সত্তা আমার রূপ ধরে আমাকে কপি করার চেষ্টা করছে। কিন্তু টাইমিং মেলাতে পারছে না। যেন সে আমার অভিনয় করছে, কিন্তু রিহার্সালের অভাবে স্টেপ ভুল করে ফেলছে। আমার বুক এত জোরে ধরফর করছিল যে মনে হচ্ছিল পাঁজরের হাড় ভেঙে হাড়টা বেরিয়ে আসবে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল রুমের অক্সিজেন কেউ শুষে নিয়েছে। আমি আর 1 সেকেন্ডও ওই রুমের ভেতর থাকতে পারলাম না। আমার মানিব্যাগ আর ফোনটা ছোঁ মেরে তুলে নিয়ে আমি এক প্রকার দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেলাম। আমি দরজা লক করার সময়ও পেছনে তাকাইনি। আমার ভয় হচ্ছিল যদি দেখি আয়নার ভেতরের লোকটা আয়না থেকে বের হয়ে আমার পেছনে এসে দাঁড়িয়েছে। পুরো দিনটা আমি বন্ধুদের সাথে বাইরে কাটালাম, কিন্তু আমার মন সেখানে ছিল না। আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। কেউ কিছু জিজ্ঞেস করলে আমি ঠিকমতো উত্তর দিতে পারছিলাম না। বন্ধুরা ভাবল আমার হয়তো শরীর খারাপ বা মন খারাপ। আমি কাউকে কিছু বললাম না। কে বিশ্বাস করবে আমার কথা? সবাই ভাববে আমি পাগল হয়ে গেছি অথবা নেশা টেশা করেছি। আমি সারা দিন রেস্টুরেন্টে বসে, রিকশায় বসে শুধু ইন্টারনেট ঘেঁটে দেখছিলাম। গুগলে ডিলেড রিফ্লেকশন ইন মিরর, সিইং মিরর মুভিং লেট, মিরর ল্যাগ ফেনোমেনন, ডপলগ্যাঙ্গার ইন মিরর লিখে সার্চ করছিলাম। কিন্তু গুগলে সাইকোলজিক্যাল সমস্যা, হ্যালুসিনেশন, সিজোফ্রেনিয়া বা অপটিক্যাল ইলিউশন ছাড়া আর কোনো ব্যাখ্যা পাচ্ছিলাম না। একটা মেডিকেল আর্টিকেলে পড়লাম, মানুষের ব্রেন যখন চরম স্ট্রেস বা ক্লান্তিতে থাকে তখন সে ভিজুয়াল ডেটা প্রসেস করতে দেরি করে, যাকে ব্রেন ল্যাগ বা ডিপার্সোনালাইজেশন, ডিরিয়েলাইজেশন ডিসঅর্ডার বলে। আমি নিজেকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করলাম আমার হয়তো ব্রেনের কোনো সমস্যা হয়েছে, নার্ভাস সিস্টেমের ডিলে হচ্ছে। আমি যা দেখছি ব্রেন সেটা প্রসেস করতে দেরি করছে। কিন্তু আমার যুক্তিবাদী মন মানছিল না, কারণ আমার ব্রেন যদি প্রসেস করতে দেরি করত তাহলে তো পুরো পৃথিবীর সবকিছুই আমার কাছে দেরিতে ঘটার কথা। আমি যখন রাস্তায় গাড়ি চলতে দেখছি সেটা তো দেরিতে দেখছি না। আমি যখন বন্ধুর হাত নেড়ে কথা বলা দেখছি সেটা তো বাফারিং হচ্ছে না। শুধু আয়নার রিফ্লেকশনের বেলায় কেন আমার ব্রেন ল্যাগ করবে? সন্ধ্যা গড়িয়ে রাত হলো। আমার বাসায় ফিরতে ইচ্ছে করছিল না। আমি রাত 10টা পর্যন্ত ধানমন্ডির লেকের পাড়ে একটা বেঞ্চে একা বসে রইলাম। অন্ধকার লেকের পানির দিকে তাকিয়েছিলাম।
পানিতেও চারপাশের নিয়ন আলোর রিফ্লেকশন পড়ছিল। পানির রিফ্লেকশনেও কি দেরি হয়? আমি পানিতে ঢিল ছুড়লাম। না, সাথে সাথেই তো ঢেউ উঠল। কিন্তু একটা মানুষের তো নিজের বাড়ি ছাড়া যাওয়ার আর কোনো জায়গা থাকে না। শেষে অনেকটা সাহস সঞ্চয় করেই বুকে পাথর বেঁধে বাসায় ফিরলাম। বাসায় ঢুকে সব ঘরের লাইট জ্বালিয়ে দিলাম। ড্রয়িং রুম, কিচেন, বাথরুম সব। বেডরুমে ঢোকার আগে আমি দরজার কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। আয়নাটা ঠিক আগের জায়গাতেই আছে, আমার দিকেই মুখ করা। আমি সরাসরি ওটার দিকে তাকালাম না। চোখ নামিয়ে রেখে আলমারি থেকে একটা বড় মোটা সুতির বেডশিট বা চাদর বের করলাম। তারপর চোখ বন্ধ করে আন্দাজে আয়নার উপর চাদরটা ছুঁড়ে দিলাম, যাতে আয়নার কাঁচটা পুরোপুরি ঢাকা পড়ে যায়। চাদরটা নিচ দিয়ে আয়নার ফ্রেমের কিছুটা অংশ শুধু দেখা যাচ্ছিল। চাদর দিয়ে ঢাকা দেওয়ার পর আমার মনে একটু শান্তি আসলো। আমি নিজেকে বললাম, আজ রাতটা পার করি, কাল সকালেই রাফসানকে ডেকে এই জঘন্য জিনিসটা বাসা থেকে বের করে দেব, দরকার হলে ভেঙে ফেলব। রাত তখন 2টো বা 2:30 হবে। আমার চোখে বিন্দুমাত্র ঘুম নেই। আমি বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছি। রুমের মেইন টিউবলাইট বন্ধ, শুধু বেড ল্যাম্পের ওই হালকা ম্লান আলো জ্বলছে। আমার পুরো শরীর ক্লান্তিতে ভেঙে আসছিল, কিন্তু ব্রেন চরম মাত্রায় অ্যালার্ট। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ছাড়া রুমে আর কোনো শব্দ নেই। হঠাৎ এই পিনপতন নীরবতার মাঝে আমি একটা শব্দ শুনলাম। খুব হালকা, খুব সূক্ষ্ম একটা শব্দ। খস খস। শব্দটা আয়নার দিক থেকে আসছে। আমার বুকের রক্ত ছলাৎ করে উঠল। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম। আমার শরীরের রক্ত যেন জমে বরফ হয়ে গেল। আমি দেখলাম আয়নার ওপর যে বেডশিটটা আমি দিয়েছিলাম সেটা ধীরে ধীরে নিচে পড়ে যাচ্ছে। এটা বাতাসে পড়ার মতো নয়, কোনো চাদর এমনি এমনি নিচে পিছলে পড়ে না। মনে হলো ভেতর থেকে কেউ একজন খুব সাবধানে, খুব সন্তর্পণে চাদরের কোণা ধরে নিচের দিকে টানছে। করে চাদরটা ফ্লোরে খসে পড়ল। আয়নাটা এখন পুরোপুরি উন্মুক্ত। বেড ল্যাম্পের হলুদ আলো আয়নার কাচের ওপর পড়ে একটা অদ্ভুত আবহের সৃষ্টি করেছে। আমি জানি আমার ওই মুহূর্তে উঠে দৌড় দেওয়া উচিত ছিল, চিৎকার করে বিল্ডিংয়ে সবাইকে জাগিয়ে তোলা উচিত ছিল, কিন্তু ভয়ে আমার শরীর পুরোপুরি প্যারালাইজড হয়ে গিয়েছিল। আমার হাত পায়ের পেশিগুলো আর আমার কন্ট্রোলে ছিল না। আমার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। আমি বিছানা থেকে 1 ইঞ্চিও নড়তে পারছিলাম না। একেই মনে হয় বলে ফ্রিজ রেসপন্স। আমি মন্ত্রমুগ্ধের মতো, বা বলা যায় চরম আতঙ্কের ঘোরে আয়নার দিকে তাকালাম। আমি বিছানায় শুয়ে আছি। বেড ল্যাম্পের আলোতে আয়নায় আমার বিছানাটা দেখা যাচ্ছে। আমার বালিশ, আমার গায়ের চাদর সব দেখা যাচ্ছে। আমি তাকিয়ে আছি, কিন্তু আয়নার ভেতরের আমি বিছানায় শুয়ে নেই, সে দাঁড়িয়ে আছে। আমার পুরো পৃথিবী যেন থমকে গেল। আমার হৃৎপিণ্ড কয়েক সেকেন্ডের জন্য বিট করা বন্ধ করে দিল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি বিছানায় শুয়ে কাঁপছি, ঘামছি, আর আয়নার ভেতরে আমার নিজের চেহারা, আমার নিজের শরীর নিয়ে একটা অবয়ব আয়নার ঠিক মাঝখানে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তার গায়ে আমারই সেই নীল রঙের টি-শার্ট যেটা আমি তখন পরেছিলাম। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তার চোখ। আয়নার ভেতরে দাঁড়িয়ে থাকা সেই আমির চোখ আমার দিকে ছিল না। সে আয়নার ভেতর থেকে সোজা সামনের দিকে, অর্থাৎ আমার দিকে তাকিয়েছিল না। তার ঘাড়টা একটু ডান দিকে বাঁকা। তার দৃষ্টি আমার দিকে নয়, সে এক দৃষ্টে তাকিয়ে আছে আমার পেছনে। আমি বিছানায় যে পজিশনে শুয়ে আছি, ঠিক আমার মাথার পেছনের ফাঁকা দেয়ালটার দিকে আয়নার ভেতরের সত্তাটা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মুখটা একদম ভাবলেশহীন, যেন পাথরের তৈরি কোনো মূর্তি। চোখের পলক পড়ছে না। তার দৃষ্টিতে এমন একটা কিছু ছিল, একটা চরম আতঙ্ক বা সতর্কতা, যা দেখে মনে হচ্ছিল আমার পেছনে এমন কিছু একটা আছে যা সে দেখছে। এই দৃশ্যটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা যে নিজের চোখে না দেখবে সে কখনো কল্পনা করতে পারবে না। আমার মনে হচ্ছিল আমি জ্ঞান হারিয়ে ফেলব। যদি আয়নার ভেতরের মানুষটা আমার পেছনে তাকিয়ে থাকে, তার মানে কি আমার পেছনে কেউ আছে? আমার পিঠের ঠিক পেছনে বিছানার ওই ফাঁকা জায়গাটাতে কি কেউ দাঁড়িয়ে আছে? আমার সারা শরীর ঠকঠক করে কাঁপছে। আমার পেছনের দিকে তাকাতে হবে, কিন্তু আমার ঘাড় ঘুরছে না। আমি খুব ধীর গতিতে, খুব সাবধানে, কাঁপা কাঁপা শরীরে ঘামে ভেজা বালিশ থেকে মাথা তুলে পেছনে তাকালাম।
আমার হার্টবিট তখন কানের কাছে হাতুড়ির মতো বাড়ি দিচ্ছে। ধুক ধুক ধুক। পেছনে তাকালাম, কেউ নেই, শুধু সাদা দেয়াল। দেয়ালে আমার নিজেরই একটা বড় ছায়া পড়েছে বেড ল্যাম্পের কারণে, আর কিচ্ছু নেই। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, কেউ নেই। আমার মন আমাকে আবার ধোঁকা দিচ্ছে। আমি আবার ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে আয়নার দিকে তাকালাম, এবং সেই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্ত। আমি যদি নরক বলে কিছু থাকে, তবে তার রূপ আমি সেই রাতে দেখেছি। আমি যখন আয়নার দিকে তাকালাম, এবার আয়নার ভেতরের সে আমার দিকে তাকালো। এতক্ষণ সে আমার পেছনে তাকিয়েছিল, কিন্তু আমি ঘোরার সাথে সাথে সে তার ঘাড়টা খুব অস্বাভাবিক একটা ভঙ্গিতে ঘোরালো। কোনো জ্যান্ত মানুষ ওভাবে ঘাড় ঘোরাতে পারে না, যেন কোনো পুরনো ভাঙা পুতুলের ঘাড় জোর করে ঘোরানো হচ্ছে। মট মট করে একটা অদৃশ্য হাড় ভাঙার শব্দ যেন আমি অনুভব করলাম। সে ঘাড় ঘুরিয়ে সরাসরি আমার চোখের দিকে তাকালো। আমি পাথর হয়ে গেলাম। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, আমার ফুসফুসে বাতাস ঢুকছে না। আমরা দুজন, আমি আর আমার চেহারাধারী সেই অশুভ পৈশাচিক সত্তা, একে অপরের চোখের দিকে তাকিয়ে আছি। আমাদের মাঝখানে শুধু ওই পাতলা কাঁচের দেয়াল। তারপর সে হাসতে শুরু করলো। প্রথমে তার ঠোঁটের দুই কোণা হালকা বাঁকা হলো, তারপর সেটা ধীরে ধীরে একটা বিভৎস অমানসিক হাসিতে রূপ নিল। একটা মানুষের হাসি কখনো এতটা ভয়ঙ্কর হতে পারে না। ঠোঁট দুটো কানের প্রায় কাছাকাছি চলে গেল, ঠিক যেমনটা জোকার্স বা হরর মুভিতে দেখা যায়। তার মুখটা আমারই মুখের মতো, কিন্তু তার পেশির টান, তার হাসির ভঙ্গিটা একেবারেই অমানবিক। তার চোখগুলো বড় বড় হয়ে গেল, চোখের ভেতরটা কেমন যেন অস্বাভাবিক লালচে দেখা যাচ্ছিল। সে দাঁত বের করে হাসছে, কিন্তু তার চোখে কোনো হাসি নেই, আছে একটা পৈশাচিক হিংস্রতা, একটা ক্ষুধার্ত পশুর দৃষ্টি। কিন্তু আমি তো হাসছিলাম না, আমি আতঙ্কে কাঁদছিলাম। আমার চোখ দিয়ে পানি পড়ছিল, আমার শ্বাস আটকে আসছিল। আমার চেহারাটা ছিল চরম আতঙ্কের একটা প্রতিমূর্তি, আর আমারই প্রতিবিম্ব আমাকে দেখে একটা শয়তানের মতো হাসছিল। হঠাৎ আয়নার ভেতরের সে একটা পা সামনে বাড়ালো। সে আয়নার ভেতরেই সামনের দিকে হেঁটে আসতে শুরু করলো, যেন আয়নার ফ্রেমটা কোনো কাঁচ নয়, একটা দরজা। সে সেই দরজা পার হয়ে এই পৃথিবীতে আমার রুমে ঢুকতে চেষ্টা করছে। তার হাঁটার ভঙ্গিটা মানুষের মতো ছিল না, কেমন যেন রোবোটিক, ঝটকা মেরে মেরে হাঁটছিল। সে যখন আয়নার একদম কাঁচের কাছে চলে আসলো, আমি স্পষ্ট দেখলাম তার দুটো হাত কাঁচের ভেতর থেকে বাইরের দিকে চাপ দিচ্ছে। ঠক ঠক ঠক। কাঁচের উপর তার নাকের আঁচড়ের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। আমার স্পষ্ট মনে আছে সেই শব্দ। কাঁচের গায়ে ধারালো কিছু ঘষলে যেমন শিরশিরে শব্দ হয়, ঠিক তেমন শব্দ শুনতে পাচ্ছিলাম। সে হাসছে আর কাঁচের গায়ে ভেতর থেকে হাত দিয়ে চাপ দিচ্ছে, যেন কাঁচটা ভেঙে সে যে কোনো মুহূর্তে বের হয়ে আসবে এই রুমে। তার মুখটা কাঁচের সাথে একদম লেপ্টে আছে, তার নিঃশ্বাসের কারণে কাঁচের ভেতর দিকটা একটু ঘোলাটে হয়ে যাচ্ছিল। আমার শরীরের যেটুকু শক্তি অবশিষ্ট ছিল, তা দিয়ে আমি আমার জীবনের সবচেয়ে বিকট চিৎকার দিলাম, আল্লাহ বাঁচান! চিৎকার করে আমি বিছানা থেকে এক লাফে ফ্লোরে পড়ে গেলাম। আমি আর আয়নার দিকে তাকাইনি, আমি পিছাতে পিছাতে রুমের দরজার কাছে চলে গেলাম। আমার মনে হচ্ছিল আমি যদি 1 সেকেন্ডের জন্য দাঁড়াই বা চোখ সরাই, ও কাঁচ ভেঙে বের হয়ে আমার ঘাড় মটকে দেবে, আমার গলা টিপে ধরবে। আমি কোনো মতে দরজা খুলে ড্রয়িং রুমে এসে ছিটকিনি লাগিয়ে দিলাম, কিন্তু ড্রয়িং রুমেও আমি নিজেকে নিরাপদ মনে করতে পারলাম না। আমার মনে হচ্ছিল ড্রয়িং রুমের অন্ধকার কোণাগুলো থেকেও হয়তো ও বেরিয়ে আসবে। আমি মেইন ডোর খুলে এক দৌড়ে খালি পায়ে লিফটের অপেক্ষা না করে সিঁড়ি দিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে নিচে নেমে গেলাম। আমি নিচে দারোয়ানের রুমে গিয়ে আশ্রয় নিই। দারোয়ান কুদ্দুস মামা তখন ঘুমাচ্ছিল। আমার ধাক্কায় তার ঘুম ভাঙে। আমাকে ঘামে ভেজা খালি পায়ে কাঁপতে থাকা অবস্থায় দেখে সে ঘাবড়ে যায়। কি হয়েছে মামা, চোর ঢুকেছে? আমি তাকে শুধু বলেছিলাম, মামা আমার রুমে কে যেন ঢুকেছে, আমার বিছানায় দাঁড়িয়ে আছে। কুদ্দুস মামা হাতে একটা বড় লাঠি আর টর্চ লাইট নিয়ে আমাকে নিচে বসিয়ে রেখে ওপরে গিয়েছিল। প্রায় 10 মিনিট পর সে ফিরে আসে, তার মুখে বিরক্তি আর কনফিউশনের ছাপ। মামা রুমে তো কেউ নেই, সব তো ঠিকই আছে, মেইন ডোর তো আপনি খুলেই আসছিলেন। আমি সব রুম চেক করলাম, বাথরুম বারান্দা সব দেখলাম, কেউ নেই, আর চোর ঢোকার তো কোনো জায়গাই নাই। আমি সেই রাতে আর ওই বিল্ডিংয়ের ওপরে উঠিনি। কুদ্দুস মামা আমাকে অনেক জোরাজোরি করেছিল, কিন্তু আমি কোনোভাবেই রাজি হইনি।
আমি সারা রাত দারোয়ানের রুমের সামনের বেঞ্চের উপর বসে কাটিয়েছিলাম। ফজরের আজান দেওয়ার পর আমার ভেতরে একটু সাহস ফিরে আসে, কিন্তু তবুও আমি ওপরে যাইনি। আমি আর রাফসান মিলে উপরে যাই। দিনের আলোতে রুমটাকে একদম নরমাল লাগছিল। চাদরটা ফ্লোরে পড়ে আছে আর আয়নাটা শান্তভাবে দাঁড়িয়ে আছে। আয়নার দিকে আমি সরাসরি তাকাইনি। আমি রাফসানকে বলি, আয়নাটা এখনই এই বাসা থেকে বের করতে হবে। রাফসান আমাকে কিছু প্রশ্ন করতে চেয়েছিল, কিন্তু আমার অবস্থা দেখে আর কিছু বলেনি। আমি রাফসান আর কুদ্দুস মামাকে দিয়ে আয়নাটা ধরাধরি করে নিচে নামাই। আমি আয়নাটা ভাঙিনি। আমার মাথায় তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, যদি আমি কাঁচটা ভেঙে ফেলি তাহলে হয়তো ভেতরের ওই অশুভ জিনিসটা, ওই পিশাচটা চিরতরে মুক্ত হয়ে যাবে এই পৃথিবীতে। তার চেয়ে ওটা যে জগতের, ওই কাঁচের ভেতরেই বন্দি থাক। আমরা আয়নাটা সোজা রাস্তার মোড়ে সিটি কর্পোরেশনের যে বড় ময়লার ডাস্টবিন আছে সেখানে ফেলে দিয়ে আসি। আয়নাটা ফেলার সময় আমি একবারের জন্য ওটার দিকে তাকাইনি। সেই দিনই আমি আমার প্রয়োজনীয় কিছু কাপড় আর ল্যাপটপ নিয়ে রাফসানের বাসায় চলে যাই। আমি আর ওই ফ্ল্যাটে এক রাতও থাকিনি। এক সপ্তাহ পর আমি অন্য বন্ধুদের দিয়ে আমার বাকি ফার্নিচার আর জিনিসপত্র শিফট করিয়ে নেই। ধানমন্ডির ওই বাসাটা আমি ছেড়ে দেই। ঘটনাটা এখানেই শেষ হতে পারত। আয়না ফেলে দিয়েছি, বাসা ছেড়ে দিয়েছি, গল্প শেষ। কিন্তু বাস্তব জীবনে ট্রমা এত সহজে পিছু ছাড়ে না। এই ঘটনার পর আমি মানসিকভাবে মারাত্মক ভেঙে পড়ি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, বড় বড় সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছি। তারা সবাই আমাকে বলেছে এটা সিজোফ্রেনিয়া, স্লিপ প্যারালাইসিস বা এক্সট্রিম লেভেলের হ্যালুসিনেশন। স্ট্রেস, কাজের চাপ আর একা থাকার কারণে নাকি ব্রেন এমন বিভ্রম তৈরি করে। আমাকে কড়া ডোজের ঘুমের ওষুধ আর অ্যান্টি ডিপ্রেসেন্ট দেওয়া হয়েছে। আমি থেরাপি নিয়েছি, বিজ্ঞান দিয়ে, লজিক দিয়ে নিজেকে বোঝানোর চেষ্টা করেছি যে ওটা পুরোটাই আমার মনের ভুল ছিল, ব্রেনের কেমিক্যাল ইমব্যালেন্স ছিল। কিন্তু আমার মন জানে সে রাতে আমি কি ফেস করেছি। আমি এখন আর একা থাকি না। আমি সাবলেট নিয়ে থাকি, যেখানে সব সময় অন্য মানুষ থাকে, কিন্তু আমার জীবনটা একটা নীরব নরকে পরিণত হয়েছে। আমি এখন আর কোনো আয়নার সামনে দাঁড়াতে পারি না। বাথরুমে গেলে আমি আয়না কাপড় বা খবরের কাগজ দিয়ে ঢেকে রাখি। সেলুনে চুল কাটতে গেলে আমি পুরোটা সময় শক্ত করে চোখ বন্ধ করে বসে থাকি। নাপিত কিছু জিজ্ঞেস করলে চোখ বন্ধ রেখেই উত্তর দেই। শপিং মলে ট্রায়াল রুমে আমি যাই না। কেন জানেন? কারণ আমি এখনো দেখি। হ্যালুসিনেশন হোক বা সত্যি, আমি এখনো দেখি। মাঝে মাঝে রাতে আমি যখন উবারে বা সিএনজিতে বসে থাকি, অথবা কোনো শপিং মলে বা কাঁচ দিয়ে ঘেরা কোনো কফি শপে একা বসে থাকি, হঠাৎ করে গাড়ির কালো কাঁচের দিকে বা বিল্ডিংয়ের গ্লাসের দরজায় চোখ পড়লে আমি দেখতে পাই আমার রিফ্লেকশনটা আমার সাথে তাল মেলাচ্ছে না। আমি হয়তো হেঁটে যাচ্ছি, কিন্তু কাঁচে প্রতিফলিত হওয়া আমার প্রতিবিম্বটা এক জায়গায় স্থির দাঁড়িয়ে আছে। আমি হয়তো কফির মগে চুমুক দিচ্ছি, কিন্তু কাঁচের ভেতরের আমি মগটা টেবিলে রেখে আমার দিকে তাকিয়ে আছে, আর সে আমার দিকে তাকিয়ে সেই বিভৎস রক্তহীন করা হাসিটা হাসছে। আমি এখন আর কোনো রিফ্লেকশনে তাকাই না, কারণ আমি এখন জানি আয়নার ভেতরে বা কাঁচের ওপাশে যে থাকে ওটা সব সময় আমি না। কখনো কখনো ওটা অন্য কেউ, যে শুধু সুযোগের অপেক্ষায় আছে, কবে সে আমার দুর্বলতার সুযোগ নিয়ে এই পৃথিবীতে আসবে আর আমার জায়গাটা দখল করবে। আর হ্যাঁ, আমি এখন আর নিজের ছায়াকেও বিশ্বাস করি না। আজকের গল্পটা শোনার পর আপনি যদি কখনো আয়নার সামনে একা দাঁড়ান, তাহলে একবার ভালো করে দেখবেন ওটা কি সত্যিই আপনার প্রতিচ্ছবি, নাকি কেউ আপনার মতো হয়ে দাঁড়িয়ে আছে। এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা শুনতে ভূত FM 9.8 সাবস্ক্রাইব করে রাখুন, আর সাথে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন, যাতে কোনো নতুন এপিসোড মিস না হয়। আপনি শুনছিলেন ভূত FM 9.8, ভয়, রহস্য আর অজানার ঠিকানা। শুভরাত্রি।